আমাদের প্লেয়াররা খুব সহজে শর্টকাটে খুব বিশ্বাসী। মানে খুব অল্পতেই তারা মানে বড় হতে চায়। তখন আমাকে ১৪ টা ইনজেকশন মানে ভলটারি ইনজেকশন দিয়ে আমাকে খেলতে হয়েছিল। আমার সাথে যা অনেক প্লেয়ার ছিল যারা খুব স্ট্রাগল করেছে। কিন্তু এখনো আমাদের দেশে কিন্তু খেলাটাকে কিন্তু পেশা হিসেবে নিতে পারছে না। আপনি মানে পোশাক-আশাকে আধুনিক হয়েছেন কিন্তু আসলে মানসিকভাবে আধুনিক হননি। কিছুটা দোষ কিন্তু আমাদের মেয়েদেরও আছে। আমি বরঞ্চ বেঁচে থেকে ফাইট করে দেখিয়ে দিব যে আমি কারোর চাইতে কম না। চর্চার ঈদ আয়োজনে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন, যিনি সম্প্রতি দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি একজন ক্রীড়া তারকা। ১৬ বার তিনি টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। তার এই সাফল্য তাকে নিয়ে গেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমাদের সঙ্গে আছেন জোবেরা রহমান লিনু। জোবেরা রহমান লিনু, আপনাকে চর্চায় স্বাগত। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপা, আপনি একটা আত্মজীবনী লিখেছেন জীবন জালের এপার ওপার। তো আপনি জীবন জালের ওপারে ছিল ১৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন টানা, গিনেস বুকে নাম লেখানো। এপারে হচ্ছে স্বাধীনতা পুরস্কার, দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আপনি কি পরিতৃপ্ত একজন মানুষ? আমার জীবনে আর কোনো আক্ষেপ নেই, চা পাওয়া নেই। যদিও স্বাধীনতা পদকটা এখনো হাতে পাইনি, মনোনীত হয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। যখন হাতে পাবো সেটা তখন আনন্দটা আরো অনেক বেশি হয়ে যাবে। আপা, আপনি যেই সময়ে আপনি টেবিল টেনিস তারকা ছিলেন, আপনাকে এক নামে বাংলাদেশের সব মানুষ চিনত, এখনো সবাই চেনে। আপনি ফুটবল, ক্রিকেটের বাইরে যে একজন তারকা, জি। এটা মানে আ এটা এটা কিভাবে, মানে জিনিসটা আপনি কিভাবে কিভাবে দেখেন? উপভোগ করেন কিনা? এটা আসলে আমি তো নিজে বুঝি না। মানুষ বলে, ওটাই উপভোগ করি। আমার নিজের থেকে আমি কখনো এটা ফিল করিনি। টা মানুষের কাছ থেকে শুনতে, শুনতেই আমি আসলে এটা মনে হয়েছে যে বোধহয় একটা কিছু বোধহয় আলাদা কিছু একটা হতে পেরেছে। এখন এটা কিভাবে হয়েছি সেটা আমি বলতে পারব না। হয়তোবা একটা জন্মগত ছিল আমার কিছু জিনিস। আর ছোটবেলা থেকে আমি একটু পরিপাটি থাকতে পছন্দ করি। সেটাও একটা না, হতে আপনার পারে। বারবার চ্যাম্পিয়ন হওয়া, এটাও তো ওটাই একটা বড় বলছি যে ব্যাপার। মানে আমার ছোটবেলা থেকে এটা ছিল যে আমি খুব মানে যে জিনিসটা আমি করি সেটা খুব মন দিয়ে করি। সেটা যেইটাই করি না কেন। তো যখন আমি খেলাধুলা করেছি তখন ওটা আমি মন দিয়ে করেছিলাম। এবং সেটা ধারাবাহিকতার জন্য হয়তোবা আমার এই রেকর্ডটা হয়েছে। আমি যদি অত সিরিয়াস না হতাম, আমি যদি কি বলে যে আমাদের দেশে যেটা হয় যে একটু লাইমলাইটে আসলেই মানুষ একটু ট্র্যাকলেস হয়ে যায়। তো আমি কখনো সেটা হইনি। আলহামদুলিল্লাহ আমি সবসময় মনে করেছি যে আমার বেস্ট জিনিসটা দেয়া এখনো অনেক বাকি আছে। সেটা আমার মাথার মধ্যে ছিল এবং আমাকে এটা আমার ফ্যামিলি, আমার বাবা বিশেষ করে সবসময় আমাকে এই জিনিসটা বুঝিয়েছেন যে, "তোমার এখন অনেক দূর যেতে বাকি আছে। এখনই তোমার থেমে গেলে চলবে না বা এখনই তুমি যদি ভাবো যে তুমি সবকিছু করে ফেলেছো, তাহলে তুমি আর এগোতে পারবে না।" ইন টোটাল সবকিছু মিলে জীবনযাপন সবকিছু মিলে হয়তোবা অন্যদের চোখে আমি একটু ডিফারেন্ট হয়েছি। আপনার বড় বোন তো বড় মনিরা মোরশেদ আপা হেলেন, বাংলাদেশের হ্যাঁ। ১ম ন্যাশনাল চ্যাম্পিয়ন ন্যাশনাল ছিলেন। চ্যাম্পিয়ন টেবিল হুম। টেনিসে। সেটা কি একটা বড় প্রভাব কিনা আপনার হ্যাঁ, টেবিল টেনিসে আসার টেবিল পেছনে? টেনিসে আসার পিছে অবশ্যই বড় প্রভাব। কারণ আমার বাবা এবং আমার বড় বোন দুজন একসাথে প্র্যাকটিস করতেন। তো সেটা দেখেই কিন্তু আমার এই খেলাটার মানে প্রতি আপনার আমার বাবাও বাবা টেবিল টেনিস? ইঞ্জিনিয়ার্স চ্যাম্পিয়ন হুম, ছিলেন। হুম। অফিসার্সে উনিও খুব ভালো খেলতেন। উনিই কিন্তু খেলা শিখিয়েছেন আমাদেরকে। তো বাবার আগ্রহ থেকেই কিন্তু আমার এখানে হুম। আসা এবং অবশ্যই বড় বোনের মানে ইনফ্লুয়েন্স আমার ছিলই। আমরা দুজন যখন আমার বড় বোন যখন খেলতো সেটা দেখেই আমি এই খেলার প্রতি আমার ইন্টারেস্টটা জেগেছে এবং পরবর্তীতে আমরা ২ বোনই কিন্তু এই খেলার জগতে। আপনি তো বাংলাদেশের অনেকেই বলেন যে, মানে অনেকে না, সবাই বলেন যে বাংলাদেশের টেবিল টেনিসের কুইন জোবেরা রহমান লিনু। জি। পরিচয়টা কতটা উপভোগ করেন? উম আপনার আমি উপভোগ করি। আসলে কোনো কিছু যখন মানুষ যখন আ জীবিত অবস্থায় কিছু পায়, শুনে সেটা কিন্তু একরকম আনন্দ। আমি মরে যাওয়ার পর কে আমাকে কি বলল, আমি তো কিছু জানবও না। তো বেঁচে থাকতে যে জিনিসটা আমি জেনেছি আমাকে অনেক সাংবাদিক ১ম দিকে খুব লিখত যে মুকুটহীন সম্রাজ্ঞী। তো এটাও আমি অনেক উপভোগ করেছি। তো সবার ভাগ্যে তো এগুলো আর জুটে না।
তো আল্লাহ আমাকে সেটা দিয়েছেন, উপভোগ করি। তবে ওই যে একটা কথা বলেছি যে আমি সমস্ত কিছু বলেন, ভালো বলেন, সবকিছু মন্দ বলেন, যেটাই হোক না কেন আমি সেটাকে গ্রহণ করতে পারি। এমন না যে খুব ভালো কিছু পেয়ে আমি কি উচ্ছ্বসিত হয়ে আমি একদম মানে কি বলে ট্র্যাকলেস হয়ে যেতে হবে, এরকম অবস্থা আমার কখনো হয়নি। ইনশাআল্লাহ হবেও না। আপা আপনি যখন খেলোয়াড়ি জীবনে আপনি পরিচিতি পেয়েছেন, চ্যাম্পিয়ন ভালো করছেন, চ্যাম্পিয়ন হচ্ছেন। তখন কিন্তু এই প্রজন্মের অনেকেই জানে অথবা জানে না। তখন কিন্তু বাংলাদেশের ফুটবলের একটা রমরমা হ্যাঁ, অবস্থা ৮০-৯০ এর দশকের। আসলে। তো বড়, বড় স্টার, তারকা ফুটবলার ওই সময়কার। তো ফুটবলের দাপটের মধ্যে আপনার একটা আলাদা আইডেন্টিটি ছিল। হুম, পত্র-পত্রিকায় আপনার নাম জি, জি। আলাদাভাবে আসতো। ওই সময়ের কোনো স্মৃতি আছে নাকি আপনার? বিশেষ স্মৃতি বলতে একটা যে ওই ছোটবেলার কথা মনে পড়ে, আপনি যেটা বললেন যে সেই সময় তো ক্রেজ ছিল ফুটবল। তার মধ্যে দিয়ে টেবিল টেনিস একটা ছোট্ট একটা খেলা, সেটা যে মানুষ আমাদেরকে চিনতো। মানে আমার এমন মনে আছে যখন আমি চ্যাম্পিয়ন আ হচ্ছি, পেপারে এত বেশি পেপারে আমার ছবি আসতো। হুম, সেখান থেকে অনেক মানুষ আমাকে চিনে। আজও অনেকে আমাকে বলে যে, "ছোটবেলায় আপনার ছবি দেখেই আমরা বড় হয়েছি।" আ আপনার স্টাইল, আপনার ফ্যাশন, মানে যাই হোক যে হুম, হুম। আমার জীবনযাত্রা দেখে আমরা বড় হয়েছি এবং আপনি আমাদের আইডিয়াল ছিলেন। তার মানে কি সেই সময় বেশ প্রভাব ছিল আমার। তো অনেকে প্রভাবিতও করেছে। অনেকে এমনও আছে, অনেক প্লেয়ার আছে যারা আমাকে ফলো করে যে আমি কিরকম ছিলাম, কিভাবে আমি আমার হাঁটা, চলা, এরকমও কিন্তু অনেকে আমাকে বলেছে যে আমাকে ফলো করত। ইভেন এমনও হয়েছে এসব হতে, হতে এমন একটা সময় এরকম হয়েছে যে আমি কোনো জায়গায় খেতে গেলেও আমি কিন্তু সবসময় চারিদিকে আমাকে খেয়াল রাখতে হতো যে আমাকে খুব সাবধানে খেতে হবে। হুম। কারণ আমাকে ফলো করছে অনেকে। তো এইটা আমি এনজয় করতাম। তো এই তো আসলে মানে আ এটা আসলে এটা আমার হয়ে চলে গেছে, আসছে, চলে হয়ে আসছে। আসছে আরকি। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এত বড়, বড় স্পোর্টস এর মধ্যে দিয়েও যে আমি নিজেকে একটু আলাদা করতে পেরেছি। আপনি যখন ওই সময় জাতীয় পর্যায়ে খেলেছেন, তখন কিন্তু খুব বেশি নারী ক্রীড়াবিদ ছিল না। ছিল না। হুম। তো ওই সময়কার চ্যালেঞ্জটা কেমন ছিল? চ্যালেঞ্জটা বলতে নারী ক্রীড়াবিদ ছিল না ঠিকই, কিন্তু আমাদের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন। কারণ স্বাধীনতার পরের সময়টা, আর আমি সে সময় খেলা শুরু করেছি। সে সময় এত সহজ ছিল না। আর পরবর্তী সময় আমরা কিন্তু এখনকার জেনারেশন যেরকম খেলার সুবিধা পাচ্ছে, সরঞ্জাম পাচ্ছে, দেশ-বিদেশে যেতে পারছে, ট্রেনিং পাচ্ছে, কোচিং এর ব্যবস্থা হচ্ছে। আমাদের সময়তে এত আমরা পাইনি। তো আ আম সেই হিসাবে আমি মনে করি যে উম আ আরো মানে বেটার হওয়ার কথা ছিল। আর্থসামাজিক চ্যালেঞ্জটা কেমন ছিল? মানে আমি তো বলেছি যে আমি যেন বিলং করেছি যেটা মোটামুটি একটা সচ্ছল পরিবার থেকে আমি মানে বড় হয়েছি। আমার হয়তো টাকার প্রতি কোনো প্রয়োজন ছিল না। যার জন্য খেলাটাকে খুব মন থেকে নিতে পেরেছি। কিন্তু যে স্ট্রাগলটা কিন্তু অনেকে আমার সাথে যা অনেক প্লেয়ার ছিল যারা খুব স্ট্রাগল করেছে। এই খেলাধুলার থেকে যে ইনকাম কিন্তু তখন ছিল না। খুব সামান্য টাকা হয়তো পেতেন। কিন্তু এখনকার প্লেয়াররা যে পরিমাণ যতটুকু আগের চাইতে তো অনেক বেশি। তো সেই সচ্ছলতাটা আসছে। কিন্তু এখনো আমাদের দেশে কিন্তু খেলাটাকে কিন্তু পেশা হিসেবে নিতে পারছে না। অন্তত বিশেষ করে ইনডোর গেমস গুলা। ইনডোর ফুটবল, ক্রিকেটটাকে বাদ দিয়েই। কিন্তু সেটা তো আমাদের প্লাস পয়েন্ট হলো না। কিন্তু এতদিন মানে আমি শুরু করেছি সে দীর্ঘ 73 তে, আর আছে 2026। এখনো যদি শুনি যে মেয়েরা স্বনির্ভর না, খেলাধুলা করো, তাহলে আমার প্যারেন্টসরা কেন তাকে দিবে? এত সময় আ যেখানে আপনি ইনভলভ হবে সেখানে তো আপনার তো আউটপুট আসতে হবে কিছু। তো সেখানে যদি আমি অর্থনৈতিকভাবে যদি আপনি স্বাবলম্বী না হন, আমি সেখানে কেন আমার সন্তানকে পাঠাবো? আপা খালি অর্থনীতি স্বাবলম্বীর ব্যাপারটা তো আছে অর্থনীতি। কিন্তু সাম্প্রতিককালে আপনার বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে জি। নারীদের হুম, নারী ক্রীড়াবিদদের তরফ থেকে আরকি। আপনি হুম। জানেন নিশ্চয়ই যে ক্রিকেটার জাহানারা হ্যাঁ, আলমের হ্যাঁ। একটা তো অ্যাকচুয়ালি এটা কি মনে হয় না যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ১৯৭৩ সাল আর ২০২৬ সাল। ২৬ তো ২০২৬ সালে এসেও এই ধরনের অভিযোগগুলা মানে দুঃখজনক। একজন ক্রীড়াবিদ হিসেবে, নারী ক্রীড়াবিদ হিসেবে এটা আপনার খুবই দুঃখজনক যে হানার সাথে আমার কথা হয়েছে। সিডনিতে ও আছে। হুম, তো ওর সাথে যাই হোক যেইভাবে কথা হোক অনেক কিছু জেনেছি। তো এটা আসলে খুব দুঃখ যে সবচেয়ে কথা যে আমাদের সময় বরঞ্চ এটা ভয়াবহ হওয়াটা কথা ছিল। হুম, কিন্তু যখন আধুনিক হচ্ছে সমাজটা, তাহলে কি হলো? আধুনিক সমাজে আপনি মানে পোশাক-আশাকে আধুনিক হয়েছেন, কিন্তু আসলে মানসিকভাবে আধুনিক হননি। আপনার চোখের দৃষ্টিটা কিন্তু সেই খারাপই রয়ে গেছে।
তা আমাদের সমাজে পুরুষতান্ত্রিক সমাজের চোখের দৃষ্টিটা আজও সেই সেই কি বলবো যেমনটি ছিল 100 বছর আগে 2000 বছর 5000 বছর আগেও তো এই প্রবলেমগুলো ছিল মেয়েদের, তাই না? তো সেটার থেকে বের হয়ে আমাদেরকে নিজেদেরও কিন্তু প্রোটেকশন কিন্তু আমি একতরফা বলব না যে হুম, পুরুষদেরকে দোষ দিব না। কিছুটা দোষ কিন্তু আমাদের মেয়েদেরও আছে। আমরা নিজেদেরকেও কিন্তু প্রোটেক্ট করার জন্য যেভাবে আমাদের চলাফেরা করা উচিত, যেভাবে স্বাধীনতা আমি যে কথা বলছি যে স্বাধীনতা মানে কিন্তু উচ্ছৃঙ্খলতা না। স্বাধীনতা এক জিনিস, আমার ন্যায্য প্রাপ্যটুকু তুমি দিবে, সেটা হচ্ছে স্বাধীনতা। এখন পুরুষরা যেটা করেছে যে প্লেয়ারদের সাথে সেটা যেটা করেছে সেটা খুবই দুঃখজনক এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ একটা মেয়ে যদি সুরক্ষিত হতে না পারে, খেলার জায়গায় বলেন, যেকোনো জায়গায় বলেন, সেখানে কোনো প্যারেন্টস তাকে সেখানে অ্যালাউ করবে না। তো আমার কাছে মনে হয় যে নট অনলি ক্রিকেট, অনেক ফেডারেশনে এরকম আছে সমস্যা। আমার জানা মতে আমি এগুলোর নাম বলব না। কিন্তু আমি জেনেছি যে অনেক ফেডারেশনে কিন্তু এই সমস্যা আছে। তো এখন আমার এখন যিনি স্পোর্টস মিনিস্টার যিনি আমিনুল ভাই যিনি এসছেন, আমার বিশ্বাস উনি এই দিকটা উনি খেয়াল করবেন এবং এদিকে দৃষ্টি দিবেন যাতে ভবিষ্যতে কোনো মেয়ে যেন এরকম মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক নির্যাতিত না হয়। এটা শারীরিকভাবে তো অনেক পরের কথা। আপনার মেন্টালি যেটা সেটাও তো অনেক বড় অনেক ব্যাপার। বড়। সেটা তো তার মনের ভিতরে একটা মেয়ের মনের ভিতরে যে দাগটা কেটে যায় এটাই হোল লাইফ তাকে ভোগাবে। তো সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো শুধু আমাদের এখনই অঙ্কুরেই বিনাশ করতে হবে সবকিছু। আবার আপনি আত্মজীবনী লিখেছে, আমরা পড়েছি আত্মজীবনী আপনার গত বছর বইমেলা বের হয়েছিল। জি। সেখানে আপনি একটা খুবই মানে আপনার সম্পর্কে খুবই ব্যক্তিগত একটা আ তথ্য দিয়েছেন, প্রকাশ করেছেন যে আপনি টিনেজ বয়সে একবার হননের একটা মানে ইচ্ছা আপনার ছিল। এটা কেন? মানে হঠাৎ করে কেন? যখন ১৬-১৭ বছর বয়স, বিশেষ কোনো কারণ ছিল? আ কারণ না থাকলে তো মানুষ এই পথটা বেছে নেওয়ার চিন্তা করে না। তো আমি এটা আসলে অকপটে স্বীকার করেছি। যেহেতু এটা আমার আত্মজীবনীমূলক একটা বই, আমি কখনো এটাকে হাইড করতে চাইনি। এই কারণে আমি এটা বোঝাতে চেয়েছি নেক্সট মানে জেনারেশনটাকে যে আসলে কোনো কিছু গিভ আপ করতে নেই। আমি কিন্তু ওই জায়গার থেকে উঠে এসেছি। উঠে আজকে আমি এই হুম, জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা আমি তাদেরকে বোঝানোর জন্য যে আমি আমার এই জীবনে মানে গোপন কথাটা আমি শেয়ার করেছি এই কারণে যাতে কারো মনে যদি কখনো এরকম কারণ বয়সটা তো খারাপ। মানুষের ডিপ্রেশন থেকে মানুষ অনেক কিছু করে বসে। তো ওই সময়টা আমার ওই টিনেজ বয়সে আমার একটা ডিপ্রেশন কাজ একটু করেছিল। এলোবরেট করে বলবেন না আমাদের? এলিভেট করে আসলে আমি খুব ব্যক্তিগত ব্যাপার তো এটা বলতে চাচ্ছি না। বাট যেটুকু বলেছি আমার এটাই এনাফ সবাই বোঝার জন্য যে একটা ইমোশন ছিল আমার। সেখান থেকে ব্যক্তিগত আমার ফ্যামিলি বলেন বা আশেপাশে পারিপার সবকিছু মিলায় ওই বয়সটাতে আমার ভিতরে হঠাৎ করে এই জিনিসটা এসেছিল যে আমি একটা সুইসাইড টেনডেন্সিটা আমার হুম, এসেছিল। আর যেটাকে আমি মানে আল্লাহর মানে রহমত ছাড়া আমি সেখান থেকে ফেরত যে এসেছি সেটা অনেক বড় একটা ব্যাপার। এবং যখন আমি ফেরত এসেছি তখন আমি নিজেকে বুঝেছি যে আমি কত বড় একটা ভুল করতে গিয়েছিলাম। তো সে ভুলটা শুধরিয়ে আমি জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে আজকে আমি এজোবের রহমান লিনু হতে পেরেছি। সুতরাং আসলে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে জীবনটা আসলে আ খুব সুন্দর। পৃথিবীটা সুন্দর, জীবন সুন্দর সেটাকে নিজের মতো করে সাজাতে হবে। কিছু কাঁটা থাকবে পথে, সে কাঁটাটাকে সরিয়ে তোমাকে হাঁটতে হবে। আমরা যেন ভেঙে না পড়ি। কথায়, কথায় এখন আজকাল হ্যাঁ। পেপার খুললেই দেখা বিশেষ যায় করে যে এই একটা প্রজন্মের মধ্যে এই প্রবণতাটা যে কিছু হলেই আত্মহত্যা করছে। কিছু হলেই ছেলে-মেয়ে আছে তাদের চিন্তা না করে সুইসাইড করে হুম, বসছে। একটা মানুষের জন্য আমি কেন সুইসাইড করব? একটা মানুষ আমার জীবনে তো সব না। আমার জন্য আরো অনেক মানুষ আছে। আমার নিজের জন্য বেঁচে থাকতে হবে। হুম। তা আমি একটা মানুষের জন্য কেন সুইসাইড এটা এর চেয়ে বড় মানে মানে কি বলবো? এর চেয়ে বড় বোকামি আমার মনে হয় পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। আমি মনে করব নিজেকে ভালোবাসতে হবে। কারোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়া এটার চেয়ে বোকামি আর কিছু না। কারণ সে তো ভুলেই যাবে আমাকে ২ দিন পরে। হুম, যার জন্য আমি আত্মহত্যা করছি সে কি আমাকে মনে রাখবে? সে তো ভুলে যেয়ে তার মতো করে নতুন একটা জীবন জীবন গড়ে গড়ে তুলবে। তার মানে কি আমি আমার নিজেকে শেষ করে দিলাম। শুধুমাত্র আরেকজনের পথটাকে আরো সুন্দর মসৃণ করে দিলাম। আমি বরঞ্চ বেঁচে থেকে ফাইট করে দেখিয়ে দিব যে আমি কারোর চাইতে কম না। হুম। তো সেটাই যে আমার ওই বয়স একটা হয়েছিল। আপনার বড় বোনকে আপনি এটা বলার পরে উনি খুব রিল্যাক্টেন্ট একটা অ্যান্সার আমার দিছিলেন। আমার সেজে বোন। হ্যাঁ, ও হচ্ছে আমার পিঠাপিঠি তো হুম, বোনটা। তো ও আসলে মানে ও নিজেও বুঝেনি যে ও কি বলছে আমাকে।
ও আমাকে ফান করছে, হ্যাঁ ঠিক আছে এটা কর এটা কর এটা কর, চাচা নেক্সট ঈদ, এখন তো নেক্সট কয়দিন পর ঈদ আসবে, তো ঈদের পর করিস, মানে এটা একটু মজা। হ্যাঁ। কিন্তু সেই সময় কিন্তু ও কিন্তু না বুঝে কিন্তু এগুলো আপনার করেছে। মনের অবস্থাটা অন্যরকম ছিল আর কি। আমার মনে অবস্থা হচ্ছে, কিন্তু ও তো এটা বুঝতে পারছিল না যে আমার ভিতরটা কি হচ্ছে। তো ও এটা মজা করছে, হয়তোবা এটাই ভেবেছে আমি জীবনে এটা করব না, যার জন্য ও এটা মজা করছে। কিন্তু যখন দেখেছে যে আমি আসলে ছাদে চলে গেছি এবং উপর থেকে যখন নিচে তাকিয়ে দেখলাম, আমার নিজেই ভয় করা শুরু করলো। আর ও আমাকে আর ফান করে বলতেছে, এই তুই এখানে দাঁড়াস না, এখান থেকে পড়লে তুই ব্যথা পাবি, তুই ওইদিকে যা। যে এই যে একটা মজা, কিন্তু ওই সময়টা এখন ভাবছি এটা মজা, কিন্তু ওই সময় জিনিসটা আপনার মানে মানসিক মানসিক অবস্থাটা যে আমি সেখান থেকে যে আমি বের হয়ে আসতে পেরেছি, ওই সময়টা যে আমি এই ঘটনাটা ঘটাইনি, উফ আল্লাহ থ্যাঙ্কস আল্লাহ যে আল্লাহ আমাকে সেভ করেছে সেই সময়টা। আচ্ছা আপা, স্বাধীনতা পুরস্কার আলটিমেটলি আপনি পেলেন, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। জি। তো এটা কি ভেবেছিলেন খেলোয়াড়ি জীবনে যে এই না, ধরনের না। একটা, এটা আমার আপনার কাছে? মাথায় আসেইনি যে এটা আমি পাবো, পেতে যাচ্ছি যেটা, সেটা আমি চিন্তা সেটা অনেক পরে এসে খেলোয়াড়ি জীবনে তো চিন্তা করিনি। তখন হয়তো গিনেস রেকর্ডটাই আমার জন্য ন্যাশনাল সর্বশ্রেষ্ঠ, অ্যাওয়ার্ডও এটা পেয়েছেন ন্যাশনাল আপনি। অ্যাওয়ার্ডটা পেয়েছি, ওটি আমার জন্য সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড ছিল। এটা পরবর্তীতে এসে কিছু মানে আমার দুলাভাই, মেঝো দুলাভাই, উনি সেক্রেটারি ছিলেন ইয়ার খান, উনি মারা গেছেন এই করোনাতে। উনি আমাকে একবার আমাকে বলেছিল যে, "তুমি স্বাধীনতার জন্য এপ্লাই করো।" হ্যাঁ? তো আমিও আসলে বলেছি, "না ধুর, ধুরাবে সব জীবনে আমি পাবো-টাবো কি না এখন আর এগুলো আমি করা আমি করতে চাই না হুম। এখন আর।" তো উনি ফার্স্ট কিন্তু উনি আমার ভিতরে এই জিনিসটা ঢুকিয়েছিলেন। ইনফ্যাক্ট উনি মারা যাওয়ার পরে আমার তাকে ভিতরে এটা আসছিল যে, "আচ্ছা দেখি না, যদি পাই।" হুম। তখন আমার ভিতরে একটা আশা আসছে, যদি কোনোদিন পাই, যদি কোনোদিন পাই। তো এট লাস্ট এই সরকার আমাকে হয়তো মূল্যায়ন করেছেন সবকিছু হুম। মিলায়। এটাতে শুধু নট অনলি খেলাধুলা, সবকিছু মিলিয়ে হয়তো এই আমার পুরস্কারটা দেয়া হয়। তো আল্লাহর কাছে অশেষ মানে শুকরিয়া আদায় করি, এবং সেই সাথে আমি নতুন সরকার যারা আমাকে মূল্যায়ন করেছেন, যে সিলেকশন কমিটি যারা আমাকে মূল্যায়ন করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা আপা, এবার একটা প্রশ্ন করি যেটা স্বাভাবিকভাবে আসে। আপনি একজন ব্যক্তিগত খেলার তারকা, টেবিল টেনিস। এটা দলগত খেলা না, ব্যক্তিগত খেলা। তো বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ২০ কোটি। তো বাংলাদেশকে নিয়ে একটা সমালোচনা আছে বিশ্বব্যাপী যখন অলিম্পিক আসে, যে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দোজ কান্ট্রিজ হুম, যাদের জনসংখ্যা অনেক, কিন্তু তারা এখনো পিছিয়ে। অলিম্পিক মেডেলের ধারে কাছেও যাইতে পারেনি। জি, তো এশিয়ান গেমসেও আমাদের প্রায় একই অবস্থা। আমরা হ্যাঁ। ইন্ডিভিজুয়াল পদক পেয়েছি সেই ৮৬ সালে, তাও ব্রোঞ্জ মোশাররফ সাহেব পেয়েছিলেন। তো এটা কি একজন সাবেক, আপনার তো দীর্ঘদিনের ক্যারিয়ার, জি। আজকে এই পর্যায়ে আপনারা এসেছেন, একজন সাবেক তারকা, আপনারা কি মনে করেন যে আপনাদেরও কিছু ল্যাকিংস আছে, যে এই মানে এটা মোবিলাইজ করতে পারেননি বা সরকারকে বোঝাতে পারেননি যে ইন্ডিভিজুয়াল খেলায় যদি ইনভেস্ট করো, একজন আরেকজন জোবের রহমান লিনু সহজে বেরিয়ে আসতে পারে, বা আরেকজন মোশাররফ হোসেন বা আরেকজন অ্যাথলেট শাহ আলম বেরিয়ে আসতে পারে? যে এটা আমি এটা বলি, আমাদের দেশে কিন্তু এই জিনিসটা ঘটছে আসলে। ইন্ডিভিজুয়াল খেলার দিকে মানুষ কিন্তু যাচ্ছে না। যাচ্ছে না। কিন্তু আপনি খেয়াল করবেন যে ইন্ডিভিজুয়াল খেলাটা সবচেয়ে টাফ, রেজাল্ট করাটা সবচেয়ে টাফ। আমি যখন খেলি তখন আমি কিন্তু মানে আপনি আদারওয়াইজ দিবেন না। ক্রিকেট আমাদের দেশে খুবই মানে এখন একটা কি বলে ক্রেজ। কিন্তু তারা কিন্তু এই ১৫টা দেশের সাথে খেলছেন। হুম। হ্যাঁ? ১৪ কি ১৫টা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এরকম আর সর্বোচ্চ ২০টা। সর্বোচ্চ ২০টা। আর আমাদের দেশে কিন্তু টেবল টেনিস বলেন, অন্যান্য খেলা ইভেন্টগুলো বলেন, প্রায় ১২০ থেকে ৩০টা ৪০টা দেশের সাথে পার্টিসিপেট করে তাকে রেজাল্ট আনতে হচ্ছে। তো এটা কিন্তু অনেক টাফ। হুম। আর ইন্ডিভিজুয়াল হলে তো সেটা আরো অনেক আরো টাফ। টাফ। তো সেখানে আমাদের দেশে ছোট, ছোট যেসব খেলা আছে, সেসব খেলার দিকে কিন্তু সরকার বা ফেডারেশনের তো একটা সীমাবদ্ধতা আছে। কারণ আমাদের ফেডারেশন খুব অল্প পরিমাণ আ আর্থিক সহযোগিতা পায়, যেটা সাফিসিয়েন্ট না। একটা টুর্নামেন্ট যদি আপনি দীর্ঘকালীন মানে একটা বছর যদি আপনার মিনিমাম ১২টা টুর্নামেন্ট আপনার করতে, প্রতি মাসে, মাসে একটা টুর্নামেন্ট করলে একটা প্লেয়ার কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সে খেলার মধ্যে থাকবে। অলওয়েজ সে খেলা প্র্যাকটিসের মধ্যে থাকবে, এবং তখন তার রেজাল্ট করার সম্ভাবনাটা বেড়ে যায়। কিন্তু দেখা যায় আমাদের দেশে ফেডারেশনগুলোতে একটা টুর্নামেন্ট হওয়ার পরে ৩-৪ মাস কোনো খবর থাকে না। প্লেয়াররা কেউ খেলছে নিজের থেকে, কেউ খেলছে না। আবার যখন খেলার কথা আসে তখন আবার ১ মাস প্র্যাকটিস করে, অথবা বিদেশে যখন যাচ্ছে ১ মাস ট্রেনিং নিয়ে চলে যাচ্ছে। তার রেজাল্ট আসবে কোথা থেকে?
দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। সেটার জন্য ফেডারেশন আর্থিকভাবে সহযোগিতা চাইতে পারে আপনার এনইসির কাছে, আপনার স্পোর্টস মিনিস্ট্রির থেকে, যেটাই হোক। এটা নট এ টেবল টেনিস, সব ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদেরকে এইভাবে যদি তারা, এবং আরেকটা যেটা হচ্ছে স্পন্সররা যদি হুম। আমাদের এগিয়ে আসে তাহলে কিন্তু সম্ভব। আর আরেকটা ল্যাকিংস একটা বলিস, প্লেয়ারদেরও কিন্তু কিছু ল্যাকিংস আছে। আমাদের প্লেয়াররা খুব সহজে শর্টকাটে খুব বিশ্বাসী, মানে খুব অল্পতে তারা মানে বড় হতে চায়। আরেকটা যেটা হয় আহ, তারা বিদেশ ভ্রমণটাকে খুব বড় করে দেখে, বিদেশে যেতে হবে, বিদেশে যেতে হবে। মানে কোনো একটা টুর্নামেন্ট বিদেশে হচ্ছে, সেটা যদি যেতে না পারে সেটা নিয়ে খুব, আমি টেবিল টেনিসের কথা বলছি না, আমি জেনারেল বলছি। তখন তারা এটাকে নিয়ে খুবই করে যে হ্যাঁ আমাদেরকে পাঠানো হচ্ছে না, এই হচ্ছে, কিন্তু কখনো চিন্তা করে না যে আমার রেজাল্টটা, মানে আমরা সাব গেমসে এখন পর্যন্ত একটা গোল্ড মেডেল, মানে টেবিল টেনিসে এখন পর্যন্ত একটা গোল্ড ইন্ডিভিজুয়াল দলগত তো অবশ্যই, ইন্ডিভিজুয়াল একটা গোল্ড কেন, মানে এখন পর্যন্ত একটা ব্রোঞ্জও কিন্তু ইন্ডিভিজুয়ালি কেউ এখনো পায়নি বাংলাদেশে। তাহলে আমরা, আপা আপনি পেয়েছিলেন আমি না, বোধহয় আমার 89 আমি ইসলামাবাদ ফোর্থ সাব। আচ্ছা। হয়েছিলাম, আমার একটুর জন্য আমি মিস করেছি। তো সেটা আমার খুবই দুঃখজনক। আমি ফিফথ হয়েছিলাম এশিয়ান চ্যাম্পিয়নশিপে, হুম। সেটাও আমার খুব দুঃখজনক। আমি মানে প্রথম দুইটা গেম নিয়ে যায়, পরপর তিনটা হেরে যায়, ওই মেয়েটি চ্যাম্পিয়ন হয়েছিল। তো যাই হোক, যেটা হোক, জীবনে কিছু তো পাওয়া না পাওয়া থাকে। তবে আমার মনে হয় যে আমাদের ব্যক্তিগত যে খেলাগুলা, এইটার দিকে একটু সবার আপা খেয়াল করা উচিত। আন্তর্জাতিক খেলার প্রসঙ্গ যখন আসলো, এটা নিয়ে আপনার কোনো ক্যারিয়ারে আপনি 16 বার জাতীয় হুম, হুম, চ্যাম্পিয়ন, হুম, এটা আপনি অল ইন অল ছিলেন বাংলাদেশের জি, টেবিল টেনিস। তা আন্তর্জাতিক রেজাল্টের ক্ষেত্রে হুম, এটা কি মানে, এই যে আপনি বলেন যে অল্পের জন্য হুম, হুম। ব্রোঞ্জ এটা আসে আমার নাই বা হ্যাঁ, পদক আসে নাই, তখন কি আপনি এটা কি ফিল করেন যে আরো বেশি যদি ধরেন ওই যে হ্যাঁ, প্রশিক্ষণ, আমি এটা বেশি ফিল করি যে টুর্নামেন্ট? আমি কখনো কিন্তু বাইরে, এখনকার জেনারেশনরা যেভাবে বাইরে যাওয়ার সুযোগ হুম, হুম। পাচ্ছে, ট্রেনিং পাচ্ছে, তারপর কোচিংয়ের ব্যবস্থা হচ্ছে, আমাদের সময় তো এতটা ছিল না। তারপরে হচ্ছে যে আমরা তবে এখনকার থেকে আমাদের সময় টুর্নামেন্ট হতো বেশি। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের কম ছিল। ২ মাস ৩ মাস করে ট্রেনিং পেয়েছিলাম। আমরা বিদেশে যেয়ে ট্রেনিং করতে পারিনি। তো এটা একটা ব্যাপার ছিল। আর তাছাড়া আমি ব্যক্তিগতভাবে যে রেজাল্টটা করেছি, আমার তো আম মানে সীমাবদ্ধতা ছিল অনেক। কেমন, আমি বাংলাদেশে খেলাধুলা করছি, বিদেশে যাচ্ছি না। টুর্নামেন্ট হচ্ছে, বিদেশে আমরা কম যাচ্ছি। এখন তো প্লেয়াররা মানে মানে আমার মনে হয় বছরে বোধহয় ৩-৪ বার বিদেশে ওদের টুর্নামেন্টে যাচ্ছে। কিন্তু আমাদের সময় তো এরকম ৪-৫ বছর পর, ৩ বছর পর হয়তো একটা টুর্নামেন্ট খেলতে গেলাম, এরকম হতো। তো যতক্ষণ না আপনি বাইরের টিমের সাথে খেলাধুলা করবেন, আপনি তো বুঝতেই পারবেন না যে আপনার কোথায় কতদূর আপনার ল্যাকিংসটা কোথায় কি আছে। তো আমার ব্যাপারটা সেটা হয়েছিল। আর সামহাও হয়তো আমি সেই পর্যন্ত খেলার সাথে, সাথে আমি ওই পর্যন্ত যেতে পারিনি। যেন আমার সবসময় আমাকে এই ২ টা জায়গায়, যেমন এশিয়ান চ্যাম্পিয়নশিপটা আমার খুবই ব্যাড লাক ছিল যে আমি কোয়ার্টার ফাইনালে আমি যে মেয়েটার সাথে খেলেছি, আমি ১ম ৫ টার মধ্যে ২ টা অলরেডি আমি জিতে গেলাম। হুম। আমার কোনো কোচ নেই। কোন বছরে আপনার এটা এটা? 80 তে। 80। হ্যাঁ, এটা জুনিয়র ছিল, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ। আমি দেখলাম যে আমার সাথে যে জাপানিজ মেয়েটা খেলছে, তার কোচ তাকে এমন কি জানি পরামর্শ দিচ্ছে, বুদ্ধি দিল, আমার পুরা খেলাটাই চেঞ্জ করে ফেললো। ও জিতে গেল, আর আমার কিন্তু কেউ নাই যে আমাকে একটা পরামর্শ দেবে। একটা কোচ তখন নাই খুব আমার। অসহায় লাগে তো। অসহায়, কোনো কোচ নেই। আমি টেবিলে দাঁড়িয়ে আছি। যে একটু যে কারো সাথে কথা বলবো, কেউ নাই আমার। আমাকে বুদ্ধি দেয় যে তুমি এখন খেলাটা চেঞ্জ করো। এইভাবে খেলো বা ওভাবে খেলো। তো সেটা একটা আমার জন্য, এখনকার তো তবুও একটা কোচ আছে। হুম। এখনকার জেনারেশন যারা খেলছে তারা কিন্তু কিছু না কিছু তো পাচ্ছে। আমি তো সেটা কিছুই পাইনি। তো সেটা একটা। আরেকটা হচ্ছে যে সাব গেমসে আমি একদম পদকের পাওয়ার একদম মানে একদম কাছে চলে এসেছি এটা আমি মানে ১ম হতে 89 পারি। এর ইসলামাবাদ না, সাব। 93 তে। আমি এটা ও ঢাকা বাংলাদেশে যেটা ঢাকা সাব হয়েছে, গেমস। হ্যাঁ, সাব ষষ্ঠ গেমসে। সাব। তখন আমি তখন খুব মানে পিক অবস্থা। আমার খেলা খুবই ভালো হচ্ছিল এবং সবাই খুব আশাবাদী ছিল যে এবার ইনশাআল্লাহ আমি ভালো করব। কিন্তু আনফরচুনেটলি আমি ব্যাক পেইনে আমি ইনজুরিতে পড়ে যাই। তখন আমাকে ১৪ টা ইনজেকশন, মানে ভলটারি ইনজেকশন দিয়ে আমাকে খেলতে হয়েছিল। মানে ওই যে পেইন কিলার পেইন কিলার ইনজেকশন দিয়ে বলে। ইনজেকশন পুশ করতে হচ্ছে। প্রতিটা খেলার আগে আমাকে ইনজেকশন পুশ করে আমার খেলতে হচ্ছে। নাহলে আমি খেলতে পারব না, এবং সমস্ত টেবিল টেনিসের ফেডারেশন সবাই আমার উপর চেয়ে আছে।
তো এটা আমার খুব দুঃখ দেয় যে আমি এতগুলা মানুষের মনটা ভেঙে দিয়েছিলাম। কারণ আমার একদম আমি নিজে তো নিজে খেলা বুঝি। আমার তখনকার সময় যে খেলার স্ট্যান্ডার্ড দেখেছি সেই অনুযায়ী আমি দেখছি না যে একটা পদক আমি পাওয়ার মানে যোগ্যতা আমি রাখি। কিন্তু কি অবস্থা দুঃখজনক সেখানেও আমার যখন আমি খেলছি যার সাথে আমি হেরে যে 4th পজিশন হলো, তার সাথেও আমি কিন্তু খেলায় এগিয়েছিলাম। মানে আমার কেন এটা হয় আমি জানি না। এটা আমার জীবনে একটা দুঃখ যে আমি জিততে, জিততে হেরে যাই। তো ওই মেয়েটার সাথে আমি হেরে গেলাম। হেরে আমি 4th হয়ে গেলাম। নাহলে আবার 3rd পজিশন অন্তত এটা হয়তো পেতাম। হইতে পারে যে আপা ওই সময়টা যে আপনি বললেন যে জাপানিজ হ্যাঁ, কোন ওটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার প্রতিদ্বন্দ্বীকে কোচ ব্রিফ হ্যাঁ, গাইড করছে, গাইড করেছিল। করছে। আপনি হয়তো সেই এটা জিনিসটা পাননি পাইনি। বলে। যাই হোক somehow এরকম। আরেকটা হচ্ছে যে আমার ইন্ডিপেন্ডেন্স যেটা টোবাকো কাপ হয়েছিল বাংলাদেশে, এটাও কিন্তু ইন্টারন্যাশনাল ছিল। ওটাতে কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়েছি। একেবারে আমার রেজাল্ট নাই তা না, ইন্টারন্যাশনাল রেজাল্ট আমার আছে। যেমন এশিয়ান চ্যাম্পিয়নশিপ 5th যেটা কিন্তু আপনার এখনো কিন্তু বাংলাদেশে এখনো এটা কিন্তু কেউ হতে টপ পারেনি। রেজাল্ট, হ্যাঁ। হ্যাঁ, এখনো হতে পারে টেবল টেনিসে কেউ নাই। আর ইন্ডিপেন্ডেন্ট টোবাকো যে চ্যাম্পিয়নশিপটা হয়েছে 97 এ ওটাতে কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়েছি। কারণ আমিই একমাত্র প্লেয়ার ছিলাম যে একটা পদক পেয়েছিলাম। আর কেউ পদক পায় নাই। হুম। ছেলে না, মেয়ে না, কেউ না। আর পেন্টাঙ্গুলার টুর্নামেন্ট হয়েছিল ইন্ডিয়াতে। ওটাতে আমি ডাবলস এবং মিক্সড টিমসে আমি রানার্স আপ হয়েছিলাম। আপা এই যুগে যদি আবির্ভূত হতেন, ধরেন আপনি 90s এর পরের প্লেয়ার, জি। আসছেন খেলাধুলায়। তা আপনি কি জুবাইর রহমান লিনু কি ফুটবলার হতো না ক্রিকেটার হতো নাকি টেবিল টেনিস তারকা হতো? উম এটা তো কখনো চিন্তা করে দেখিনি। ফুটবলার হতাম না। আ ক্রিকেটের দিকে হয়তোবা তার মানে আপনার ক্রিকেট ফেভারিট আ খেলা আরকি। টেবিল টেনিসের বাইরে। হ্যাঁ, লন টেনিস আমার ফেভারিট। আসলে লন টেনিসে যেতাম অথবা ক্রিকেটে যেতাম। আপনি তো সাইক্লিস্টও ছিলেন। হ্যাঁ, আমি সাইক্লিং 3 বছর চ্যাম্পিয়ন আপনি ছিলাম। ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম। ন্যাশনাল জি। মানে আপনি ১৬ বার টেবিল টেনিসের জাতীয় চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, ৩ ৩ বার বছর সাইক্লিং সাইক্লিং এ। চ্যাম্পিয়ন এবং একই বছর মানে 79 এ আমি টেবল টেনিসও চ্যাম্পিয়ন হয়েছি ন্যাশনাল, আর সাইক্লিংও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি একই বছরে ১৯৭৯ সালে। ৭৯ সালে। সেটাও একটা অনেক বড় মানে আমার এখনো কারোর এরকম নাই যে একই বছর ২ টা আলাদা, আলাদা ইভেন্ট চ্যাম্পিয়নশিপে। আপনি অন্য আরেকটা ২টা খেলায় আসলে বোধহয় আরো না, না আমি এসেছিলাম। আমি কিছুদিন হ্যান্ডবল হ্যান্ডবল খেলেছিলাম, খেলেছেন। ব্যাডমিন্টন খেলেছিলাম। কিন্তু আসলে একসাথে তো হ্যাঁ। সব খেলা সম্ভব না। এই তো এখন তো আরো সম্ভব না না, আগে। এখন না। আমি তখনই আমি চেঞ্জ করি। যেটা হচ্ছে ফান হিসাবে খেলেছিলাম। তো আমি চিন্তা করলাম না আসলে এগুলো আমার জন্য না। আমার জন্য একটা খেলাই সেটা আচ্ছা হচ্ছে এই টেবল টেনিস। জিনিসটা অনেক সময় অনেক আসে যে আ এখন কেউ খেলাটাকে ফান হিসেবে নিচ্ছে না। মানে এটাকে রুটি-রুজি এই রুটি, রুচি। ব্যাপারটা কতটা মানে ভালো করার ব্যাপারে কতটা জরুরি? যে খেলাটাকে এনজয় করা, প্যাশন হিসেবে নেওয়া। নট অনলি রুটি-রুচি অবশ্যই অবশ্যই থাকবে। থাকবে, হ্যাঁ। কিন্তু খেলাটাকে ভালোবাসা বা এরকম কোনো জিনিস কি দেখেন পার্থক্য আগের সঙ্গে এখন? হ্যাঁ, একটা হচ্ছে কি ভাইয়া প্যাশনের কি অভাব আছে এখন? আপনি সবকিছুই যেটাই বলেন না কেন প্রতিটা সেক্টরে কিন্তু আপনি কেন যাবেন? একটা পিছনে কিন্তু কারণ হচ্ছে আপনার অর্থনৈতিক। আপনি চাকরি করছেন তো সেটার পিছনে আপনার অর্থনৈতিক একটা ব্যাপার আছে। ব্যবসা করছেন অর্থনৈতিক। আপনি মডেলিং করেন, নাটক করেন, যেটাই করেন, খেলাধুলা করেন, প্রত্যেকটা নিজের পেছনে একটা কারণ হচ্ছে অর্থনৈতিক। তা এটাকে আমি ফেলে দিয়ে আমি কিন্তু শুধু শৌখিনতা দেখালে তো আমার চলবে না। তা খেলাটাকে এনজয় করতে হবে সেটা এক জিনিস। কিন্তু আমাকে এট দ্য সেম টাইম কিন্তু আমাকে এটাও চিন্তা করতে হবে যে এই খেলার থেকে আমি কি বেনিফিটেড হচ্ছি। আমি যদি অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী না হই তাহলে কিন্তু ওই খেলা আমাকে বেশিদিন মানে বাঁচিয়ে রাখবে না। কারণ আপনার পেটে ক্ষুধা থাকলে আপনি খেলতে পারবেন না। আপনাকে মানে আ ব্রেড বাটার তো আমার খেলাটাই যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে আমাকে এমনভাবে স্বাবলম্বী হতে হবে যাতে খেলাটাকে আমি এনজয় করতে পারি। আমি যদি চিন্তা করি যে আমার সংসারটা কিভাবে চলবে, আমি যদি আজকে না খেলতে পারি তাহলে আমার সংসার চলবে হুম। না। এখন কিছু প্লেয়ারদের কিন্তু এই অবস্থা তারা কিন্তু ওই যৎসামান্য টাকাটাকে মানে মনে করে যে এতে আমার ফ্যামিলিটা বেঁচে যাচ্ছে। তো এটাতে কিন্তু সে কিন্তু নিজেকে তৈরি করার সুযোগটা পাচ্ছে না। কারণ তার কিন্তু ভিতরে সবসময় টেনশন আছে যে আমি যদি অসুস্থ থাকি তাহলে আমার সংসার চলবে না। হুম। তাহলে একটা মেয়েকে অবশ্যই সাপোর্ট দিতে হবে অর্থনৈতিকভাবে। এমনভাবে তাকে মানে মানে কি বলে আর্নিং সোর্সটা যেন এরকম হয় যাতে সে খেলার প্রতি আরো ডিভোটেড হয়। যে না আমি তো ভালো ইনকাম করছি তাহলে আমাকে দেশকে আর কিছু দিতে হবে। হুম। তো যখন সে ভাবে যে আমি কোনো রকম বেঁচে থাকার জন্য আমি বেঁচে আছি, তখন তো সে আপনাকে ভিতরে সবকিছু উজাড় করে আপনাকে কিছু দিতে হুম। পারবে না। এটা ন্যাচারাল ব্যাপার। ন্যাচারাল ব্যাপার। সুতরাং শুধু প্লেয়ারদের দোষ দিলেও হবে না। হুম। তারা অবশ্যই ভালোবাসতে হবে। খেলাটাকে বা
যেটাই আপনি যে সেক্টরে সেটাকে ভালোবাসতে হবে। তারপরে আপনার সেকেন্ড কথা হচ্ছে যে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। আপনি ভালোই বাসলেন না, কিন্তু আপনি ওই চাচ্ছেন যে আমি এখান থেকে অনেক বড় কিছু পাবো। বাংলাদেশের মেয়েদের ফুটবল, ক্রিকেট ২ টাই নিশ্চয়ই দেখেন এখন। আ সবসময় এখন দেখা হয় না আসলে। মানে সম্প্রতি এশিয়ান কাপের চূড়ান্ত হ্যাঁ, ওটা পর্বে খেললো। আমি তখন ছিলাম দেশের বাইরে। আমি তখন নিউজিল্যান্ড ছিলাম। আচ্ছা, আচ্ছা। যখন আমি পার্থে যখন এসে তখন ওরা আবার ব্যাক করে চলে গেছে। যেটা আমার জন্য তো হয় নাই। এই যে আপনার যে মেয়েদের ক্রিকেট দলও বিশ্বকাপে খেলতেছে, ফুটবল এবার ১ম বারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেললো। জি, পূর্বসূরি আপনি এই ঋতুপর্ণা, আ জ্যোতি এদের পূর্বসূরি অবশ্যই। যেকোনো জি, মানে জি। স্পোর্টসের সেক্টরে। এটা নিশ্চয়ই আপনাকে খুব মানে গর্বিত করে যে এখনকার মেয়েরা অনেক বড়, বড় অনেক অবশ্যই, অবশ্যই। জায়গায় খেলছে। ভালো লাগছে। ওরা এখন অনেক ভালো করছে। আ মিডিয়াতে ওরা অনেক কাভারেজ পাচ্ছে। কিন্তু এট দ্য সেম টাইম বাবা এটাও আমি বলতে চাই মিডিয়াকে, আমরা হাইলাইট করব ঠিক আছে। এতে বয়সটা কম। আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে কি আমরা যখন একটু কিছু পেয়ে যাই, আমরা ওটা নিয়ে এত বেশি নাচানাচি করি, তখন কিন্তু মানুষ ওরা মনে করে এই তো আমি বিরাট কিছু হয়ে গেছি। কেন সবাই কিন্তু একরকম না। কেন ওদের খেয়াল করতে হবে ওদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখনো মজবুত না। যার জন্য ওরা যখন ওই জায়গার থেকে এমন একটা জায়গার থেকে এসে যখন এই জায়গায় লাইমলাইটে যখন চলে আসে, তখন ওরা কিন্তু মানে ওদের নিজেকে ধরে রাখতে পারে না। ওরা মনে করে তো আমি তো বিরাট কিছু করে ফেলেছি। আপনি যখন ফিল করবেন আমি কিছু করে ফেলেছি, তখন আপনি আর কিছু দেয়ার কিন্তু আপনার ইচ্ছাটা থাকবে না। তো সবসময় আপনাকে ক্ষুধাটা থাকতে হবে। ক্ষুধাটা থাকতে হবে। এনকারেজ করব, বাহাবা দিব, সবকিছু করব। কিন্তু এমন করব না যে তাদেরকে এমন এমন বাহাবা দিব না তারা ফিল করে যে আমি তো অনেক কিছু হয়ে গেছি। তখনই কিন্তু পতনটা হয়ে যায়। সুতরাং আমার সবার প্লেয়ারদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা এত অল্পতে সন্তুষ্ট হও না। জীবন অনেক পড়ে আছে। এই ২, ৫, ১০ বছরের খেলোয়াড় জীবন তো শেষ না। তোমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সুতরাং দীর্ঘ পথ পাড়ি দিতে গেলে তোমাকে ফিটনেসটা ধরে রাখতে হবে। তোমার ট্যালেন্টটাকে কাজে লাগাতে হবে। তোমার ডিটারমিনেশন থাকতে হবে, ডিভোশন থাকতে হবে। এগুলো না থাকলে তুমি তোমার গোল করতে পারবে না। জুবাইর রহমান লিনু রাজনীতি নিয়ে কতটা ভাবে? দেশের দেশের পলিটিক্স, রাজনীতি, রাজনীতির প্যাচ। না আমি আসলে নিজে খুব আ খুবই সাদামাটা জীবন আমার। আমি একেবারেই জটিল না। শুধু এই জটিল জীবনটা সম্পর্কে আমার একেবারেই আগ্রহ কোনো নেই। কিছু ছুঁয়ে যায় না যে আশেপাশে যখন ছুঁয়ে যায় বাট অনেক কিছু দেখি। কিন্তু আমি এগুলা নিয়ে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ আমি যে সম্পর্কে আমার ধারণা কম বা জ্ঞান কম সেটা নিয়ে আমি তর্কে যেতে চাই না। কেন তাতে নিজেই ছোট হয়ে যাওয়া। তো যে জিনিসটা আমি জানি সেটা নিয়েই কথা বলতে ভালোবাসি। রাজনীতি অবশ্যই আমার দেশের হোক বিদেশের আমার তো ধারণা আছে, শুনি। হুম, এখন পৃথিবীর যে অব ভয়াবহ অবস্থা সেগুলো তো অবশ্যই আমি পড়াশোনা করি, জানি। তবে রাজনীতি যদি বলেন যে রাজনীতি সম্পর্কে আমার কোনো আগ্রহ আছে কিনা, সেখানে আমি বলব না। আমার কোনো নেই। আগ্রহ না, নেই। কোনো আগ্রহ নেই। কিন্তু কখনো কি এরকম অফার পেয়েছেন যে হ্যাঁ, পেয়েছি। বাট আমি আর কখনো সেদিকে আমি যাইনি। অফার মানুষ এইদিকে অনেক রকম বলে। সেটা নিয়ে আমি আসলে খুব একটা আগ্রহটা কেন না? মানে আপনি একটা আমি আসলে একটা ওই পক্ষে কখনো যেতে না চাননি? আমি সবসময় নিউট্রাল ছিলাম। হুম, নিউট্রালি আছি এবং নিউট্রালি থাকবো। সেটা হ্যাঁ, ব্যক্তিগতভাবে কিছু না কিছু ভালো লাগা কাউকে থাকতেই পারে। একটা মানুষ যদি বলে আমি কোনো পক্ষেই পছন্দ করি না, কোনো কিছুই না, সেটা না। কোনো না কাউকে তো মানুষ ভালো লাগতে পারে। ব্যক্তি মানুষকেও ভালো দেখতে লাগতে পাচ্ছি। পারে। হয়তো এমন হতে পারে এমন দলের মানুষ কিন্তু তিনি হচ্ছেন আমার পছন্দের দল না। কিন্তু ব্যক্তি হিসেবে ব্যক্তি তাকে হিসেবে তাকে ভালো ভালো। লাগে। তার কিছু কাজ ভালো লাগে। তো এরকম থাকতে পারে। সেটা কিন্তু বাট ইন জেনারেল আসলে আমি রাজনীতি বিদেশে বলে, দেশে বলে ওই রাজনীতি নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। আপা আবার আত্মজীবনী প্রসঙ্গে আসি। এটা আমরা আত্মজীবনী থেকে জি। জেনেছি যে আপনি আপনার ভাইয়ের ছেলেকে প্রচন্ড ভালো, মানে মায়ের মতো ভালো। মানে আপনি অলমোস্ট তার মা। জি, আমি এবং এটা শুনলে সবাই অবাক হবে যারা আত্মজীবনী পড়েছে তারা তো সবাই জানেন এটা। যে আপনি ওই আপনার ভাইয়ের ছেলের জন্যই আপনি আ সংসার জীবনে প্রবেশ করেননি বা সংসারী হননি আরকি। মানে সংসারী না মানে আপনি বিয়ে করেননি। বিয়ে করা। আসলে ওটা তো আমি এটা তো একটা স্যাক্রিফাইস একটা মানে আমার ছেলে কিন্তু জানে না যে আমি যে তার জন্য যে স্যাক্রিফাইসটা করেছি, সে বাংলা পড়তে পারে না আচ্ছা। এভাবে। আমার তো বয়সে পড়েনি। আমি তার মানে জন্য আপনি তাকে আপনার ছেলেই বলেন আরকি হ্যাঁ, আমি সবসময় সব আমরা জায়গায় জানি আমি আরকি। ছেলেই বলি। কারণ ওকে তো আমি ডে 1 থেকে মানুষ হুম, করেছি। আর আমার কাছে মনে হয় যে জন্ম দিলেই
সে মা হবে আর পালিত তো মা, আমি তো পেলেছি, আমিও তো মা এক ধরনের, তাই না? শুধু আমি তাকে পেলেছি, বড় করেছি। এই যে কয়দিন আগে তাকে আমি সিডনিতে দিয়ে এসেছি, তাকে সব কিছু গুছিয়ে আমি সাথে গেছি, আমি দিয়ে এসেছি, বুঝিয়ে দিয়ে গুড বাই করে এসেছি। তা আমি আমার দায়িত্বটুকু সব পালন করেছি। তাদের ওর বাবা মা যেতে পারেনি তখন, তো আপনার আমি কি মনে গেছি। হতো যে যে বিয়ে করলে আদরটা ভাগ হয়ে যাবে এরকম কিছু তা একটা? আমি বলি এটা একটা কারণ যেহেতু কথায় এসছে, হুম, আমার কিন্তু বিয়ের বয়সটা আগেই হয়েছে। ওকে যে ওর জন্য বিয়ে করেছি সেটা কিন্তু অনেক পরে। বিয়ের বয়সটা আমার অনেক আগে হুম, হয়েছে। কিন্তু আমি আসলে কেন জানি somehow আমি বিয়েটা করতে চাইনি। আসলে আচ্ছা। বলে না যে আপনি আল্লাহর কাছে যেটা চাবেন সেটাই তো আল্লাহ আপনাকে দিবেন। আসলে আমি আল্লাহর কাছে চাইনি বিয়ের কথাটা। কি মনে করে আমার বিয়ের প্রতি আমি আশেপাশে জটিলতার জীবন দেখে খুব ছোট বয়সে আমি কিছু আঘাত পেয়েছি। আচ্ছা। সে আঘাত থেকে আমায় বিয়ের প্রতি বিমুখ করে দিয়েছিল। তারপরে যখন আমার বয়স হয়ে গেছে, বিয়ের বয়সটা পার হয়ে গেছে, তখন তো আমি জানি আমি আর বিয়ে করব না। এরপরে ২০০৬ যখন আমার আলাভির জন্ম হলো, তখন ওই ডে 1 থেকে ওকে আমি পালতে ওর প্রতি আমি obsessed হয়ে যাই একেবারে। আমি আমার চারিদিকে জীবন, ইভেন আমার বন্ধুদের সাথে কথাবার্তা আমার বন্ধ হয়ে গেল। আমি সারাদিন ওকে নিয়ে আমি থাকতাম। তো এরকম হতে স্কুলে নেয়া আনা সবই আমি করতাম। স্কুলের অনেকেই জানতো ওটা আমার ছেলে। এবং I love you অনেক বছর পর্যন্ত জানতো না যে আমি ওর আসল মা না। তো ওর বয়স যখন ৪ বছর, সেদিন ডিসিশনটা আমি কবে নিলাম, ওর বয়স যখন ৪ বছর আমার এই বাসায় একটা বিয়ে হচ্ছিল। তো ও আমাকে জিজ্ঞেস করছে যে, "মা, এটা তো এত লাইটিং হচ্ছে কেন এখানে?" তো আমি বললাম, "মা, এরকম একটা বিয়ে হলে বাসার থেকে কোনো মেয়ের বিয়ে হলে মেয়েটা চলে যায় আর ছেলে বিয়ে করলে একটা বউ বাসায় নিয়ে হুম, আসে। আমিও যখন আবার বিয়ে করব তাহলে আমি বাসা থেকে তো চলে যাব।" তখন ওই বাচ্চা বয়সী ওই ছেলেটা তখন আমার দাঁড়িয়ে ছিল আমার সোফার উপরে আমার ঘরে। ও আমাকে একদম জড়ায় ধরলো। জড়ায় ধরে মানে খুব হাউমাউ করে কাঁদছে বলে, "মা, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যেও না। তুমি আমাকে ছেড়ে যেও না মা।" ওই যে ধাক্কাটা, ততদিনে কিন্তু আমার একজনের সাথে কথা হচ্ছে, বিয়ের কথা হুম। হচ্ছে। মানে কথা হচ্ছে বেশ দেখা সাক্ষাৎ বা এরকম কথা হচ্ছে যে হয়তোবা চিন্তাভাবনা করছি আমি। তো ওই সময় আলাবি আমাকে এই কথা যখন বলে তখন ওইটা আমি আর নিতে পারিনি। তখন আমি ডিসাইড করলাম যে না, এই ছেলেটাকে ছেড়ে আমিও বাঁচবো না। আর আমি যদি এখন ছেলেটাকে ছেড়ে চলে যাই, ও বাঁচবে না। মানে ও আমার সাথে এত এত বেশি অ্যাটাচড এত হয়ে গেছে। অ্যাটাচ হয়ে গেছিল এবং আমরা স্টিল আমি ও ১৯ বছরও বয়স আমরা একই সাথে থেকেছি। ১০ বছর পর্যন্ত আমরা একই খাটে ঘুমিয়েছি এবং তারপরে ৯ বছর আমি মাটিতে শুয়েছি। আমার ছেলে শুয়েছে খাটে, আমি শুয়েছি মাটিতে। বিছানা করে নিচে শুয়েছি আমি। আমার ঘর আছে কিন্তু আরো। হুম, আমার ৪ টা ঘর। কিন্তু তারপরে আমরা একসাথে একই ঘরে, একই। আমার ছেলে ছোট মানে ও উপরে শুয়েছে, আমি নিচে শুয়েছি। তো এইভাবে ওর সাথে আমার বন্ডিংসটা হয়ে গেছে। কিন্তু ওর জন্য তখন আমি যে ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল, আমি তাকে বললাম যে, "আমার পক্ষে বিয়ে করাটা সম্ভব না। আমার ছেলেকে ছেড়ে আমি থাকতে পারব না। এই জীবনে এই স্যাক্রিফাইসটা আমি করেছি। বাট এটার জন্য আমি রিগ্রেট করি না। আমার হুম। ছেলেটা মানুষ হোক, যেটুকু আমি চাইও না যে ওর কাছ থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি শুধু এইটুকুই চাই যে ও মানুষ হোক, ভালো মানুষ হোক এবং আমি ওকে যে শিক্ষায় দিয়েছি সেটা যেন ও ফলো করে। প্রতিদিন আমি একেক দিন একেকটা উপদেশ ওকে আমি দেই। প্রতিদিন কথা হলেই বা যখন ও ছিল। তো ও যদি তার যদি 10% ও যদি ও এটাকে অ্যাডাপ্ট করে, আমার বিশ্বাস ও ভালো মানুষ হবে। তো ওইটুকু আপনাদের সবার কাছেই ওর জন্য আমার দোয়া আপনারা করবেন যেন আমার বাচ্চাটা মানুষ হয়। আহ আমরা জানি যে আপনি প্রচুর ভ্রমণ করতে খুব পছন্দ করেন। খুব দেশ-বিদেশ সব আমার খুবই মানে ভ্রমণের প্রতি আমার অনেক আগ্রহ। ছোটবেলা থেকে আমার শখ ছিল ভ্রমণ করা। একসময় আমি বাবাকে বলতাম, "আব্বা, আমি পরিব্রাজক হব।" তো আব্বা বলত, "না, তোমাকে পড়াশোনা করতে হবে, খেলাধুলা করতে হবে।" তো সেই সময় ওই খেলার জন্য যেটুকু বাইরে যেতাম, তারপর খেলা মানে ছেড়ে দেওয়ার পরে তখন তো আমার অফুরন্ত সময়। তখন আমি আ মানুষ খুঁজতে থাকলাম যে কার সাথে যাব, কার সাথে যাব। সেখানেও আপনার পুরা সমস্যা তৈরি হলো যে কেউ তো যেতে চায় না। সবাই চিন্তা করে যে ভ্রমণ করতে যে টাকাটা লাগবে তাহলে আমি একটা গোল্ড কিনতে পারবো অথবা আমি ডায়মন্ড কিনতে পারবো। তো যেটা আমার মনের সাথে মিলে না। হুম। তো সেখানে আমার একটা বাধা হয়ে দাঁড়ালো। এরপর আমি ডিসিশন নিলাম না, আমি তাহলে এখন সলো ট্রাভেলার হব। তখন থেকে আমি একা ভ্রমণ করা শুরু করলাম। মাঝে ২-১ সময় বন্ধু-বান্ধব পাই। বেশিরভাগ সময় এখন আমি একাই ভ্রমণ করি। উম আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ ভ্রমণ করা হয়ে গেছে। এবং আমি স্যাটিসফাইড এবং ভবিষ্যতে আমি যদি বেঁচে থাকি আমি আরো অনেকগুলো দেশ ভ্রমণ করতে সবচেয়ে চাচ্ছি। ভালো মানে সবচেয়ে এনজয় করেছেন কোন জায়গায়?
আমি অনেকগুলো দেশে আসে আমার ভালো লেগেছে। অনেকের কাছে আসলে খুব অট্টালিকার শহর ভালো লাগে। আর আমার কাছে ভালো লাগে একটু ন্যারো স্টেট, কাভাল স্টেট মানে ইউরোপের ধাঁচটা আমার বেশি পছন্দ। আর তাছাড়া রিসেন্টলি আমি এই যে নিউজিল্যান্ড থেকে আমি ঘুরে আসলাম। তা নিউজিল্যান্ড আসলে যে সবাই বলে যে একটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ সুন্দর দেশ, আমি চোখে না দেখলে বিশ্বাস করতাম না। চারিদিকে হয় ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, আ অথবা হাভার পাহাড় অথবা পাহাড় মানে লেক, তারপর সব ধরনের জিনিস আমি ওখানে পাচ্ছি। তো ওখানে আমি অনেকগুলো শহরে গিয়েছিলাম নিউজিল্যান্ডের। ওটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার যে আমি নিউজিল্যান্ডটা দেখতে পেরেছি। সেই সাথে অস্ট্রেলিয়াটাও দেখলাম। আ ভালো লাগছে সবকিছু। তাই নেক্সট আমার ইচ্ছা আছে আমার ফিজি, ভানুয়াতু, সামোয়া এগুলা যাওয়ার মানে ইচ্ছা একটু আছে। নিচের দিকে যাওয়ার ওশান অবশ্য। কান্ট্রির দিকে যাওয়ার ইচ্ছা আছে। দেখি কি হয়। আহ, ধন্যবাদ জুবাইর রহমান লিনু, চর্চায় কে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন বাকি জীবন সুস্থভাবে জীবনটা কাটাতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ।